8,500-কে জেলে নিল, জেলের ভিতরে এ পর্যন্ত 350-র অধিক তারা মারাই গেল। আমাদের গর্বের এই বাহিনীটা ধ্বংস হলো। ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে তাদেরকে ব্যবহার করে, চক্রান্ত করে তাদেরকে ধ্বংস করে দিল। আমাদের গর্বিত এই বাহিনীর নাম বদলিয়ে এখন বিজিবি রাখা হয়েছে। আগে ছিল আমাদের নামের সাথে একটা শৌর্যবীর্য, বাংলাদেশ রাইফেলস। এখন নাম দিয়েছে বর্ডারের চৌকিদার। লোগো বদলিয়েছে, ড্রেস বদলিয়েছে, নাম বদলিয়ে ফেলেছে। কারা এগুলা করলো? কারা হত্যাকারী ছিল? জাতিকে জানতে দেওয়া হলো না, লুকোচুরি করা হলো। রাতের অন্ধকারে বিদ্যুতের আলো কেড়ে নিয়ে অন্ধকার করে খুনিদেরকে পালিয়ে যাওয়ার সুবিধা করে দেওয়া হলো। একটা বিশেষ দেশের প্লেন সেদিন কেন এসেছিল ঢাকায়? এরপরে হঠাৎ করে উধাও হয়ে গেল কিভাবে? তার জবাব স্বৈরাচারী সরকাররা না দিলেও একদিন তাদেরকে দিতে হবে। আমরা সেই হত্যাকাণ্ডের বিচার চাই। এরপরেই শুরু হলো তাদের তাণ্ডব। তাদের প্রথম লক্ষ্যবস্তু বানাইল জামাতে ইসলামীকে, যারা পরীক্ষিত দেশপ্রেমিক, যারা তাদের সততায় দেশবাসীকে মুগ্ধ করেছিলেন, দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন দায়িত্বের পরতে পরতে। সেই সমস্ত নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় মিথ্যা অভিযোগ এনে, সাজানো কোর্ট, পাতানো সাক্ষী দিয়ে এবং ব্রাসেলস থেকে রায় এনে সেই সমস্ত নেতৃবৃন্দকে খুন করা হলো, ফাঁসি দেওয়া হলো। কাউকে কাউকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো। তারা জেলের ভিতরে ইন্তেকাল করলেন। আল্লাহ তাআলা তাদের সকলকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। আমরা তখন আমাদের বন্ধু সমস্ত রাজনৈতিক সংগঠনকে বলেছিলাম, এটি জামাতের উপর আঘাত নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত। স্বাধীনতা সার্বভৌমত্বের এই বিশাল দেয়াল ভেঙে দিলে বাকি সবাই বেঁচে যাবেন, কেউ টিকতে পারবেন না। আমাদের পাশে দাঁড়ান, ফ্যাসিজমকে সম্মিলিতভাবে আমরা মোকাবেলা করি। আফসোস, আমরা কথাগুলা বুঝাইতে পারি নাই। সবাই মিলে একসাথে সেই যুদ্ধটা করতে পারলাম না। তারপরের ইতিহাস আপনাদের সামনে পরিষ্কার। তারা আর কাউকে ছাড়লো না, এক এক করে সবাইকে ধরলো। বিএনপিকে ধরলো, হেফাজতকে ধরলো, আলেম ওলামাকে ধরলো, অন্যান্য দলকে ধরলো, কাউকেই তারা ছাড় দিল না। এমনকি এই যে সাংবাদিক বন্ধুরা আজকে এসেছে এখানে আমাদের নিউজ কভার করতে, তাদেরকেও ধরলো, তাদেরকে খুন করলো, তাদেরকেও আমাদের সাথে গুম করলো, তাদেরকেও আয়না করে পাঠালো, তাদেরও কাউকে ধরে ভারতের বর্ডারের ওপারে নিয়ে ফেলে দিল। এইভাবে সারাটা দেশকে তারা নরকে পরিণত করেছিল। 15.5 বছর দফায় দফায় অনেক আন্দোলন সংগ্রাম আমরা করেছি, কিন্তু সেই আন্দোলনের পরিসমাপ্তি আমরা ঘটাতে পারিনি। স্বৈরাচারকে আমরা তাড়াতে পারিনি, ওদেরকে বিদায় করতে পারিনি। আমি গর্বিত, আমাদের সন্তানেরা সেই কাজটি পেরেছে। আমি আমাদের সন্তানদেরকে ভালোবাসা উপহার দিচ্ছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, জাতির পক্ষ থেকে তাদেরকে স্যালুট জানাচ্ছি। আল্লাহ তাআলার সাহায্যে তারা একটা অসাধ্যকে সাধন করেছে। এরকম সন্তান পেয়ে জাতি গর্বিত। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আমরা তাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। প্রিয় মৌলভীবাজারবাসী, ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন, আর্থিক সকল খাত লুটে পুটে শেষ করে দিয়ে এই দেশের মানুষের কষ্টের অর্জিত গচ্ছিত আমানত সব কিছু গিলে ফেলে তারা নিজেরা পালানোর আগে সব কিছু বিদেশে পাচার করেছে। পালায় কারা? পালায় গুরুতর সন্ত্রাসী এবং অপরাধীরা। যে দেশকে ভালোবাসে, যে জনগণকে ভালোবাসে, সে কখনো পালায় না। হ্যাঁ, গালমোরা বলে দিয়েছিলেন সেই চুপ ডাকাতের লিডার যে আমি অমুকের মেয়ে, আমি পালাবো না।
এই যে সব যুবকরা বলতেছে আমাদের ভোট সে চুরি করেছিল, 3টা নির্বাচন, আর যাদের বয়স 30-32 হয়েছে তারা একটা ভোটও দিতে পারে নাই। তাদের সমস্ত ভোটকে জেনোসাইড করেছিল, গণহত্যা করেছিল, ভোটের গণহত্যা। এদের নৈতিক সাহস ছিল না দেশে থাকার, এই জন্য দেশ থেকে তারা পালিয়ে গেছে। আর পালাতে গিয়ে কারো কারো অবস্থা এমন হয়েছে, রসিক সিলেট পাশে তাদেরকে কলা পাতায় শুয়ে দিছে। আপনারা রসিক না বেরসিক আমি বুঝতে পারিনি। তাকে জিজ্ঞেস করেছে আপনি কে গো? বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী। কয় স্যার আপনি কি কালো মানি? বলে জি জি আমি কালো মানি। আপনি কোথায় আছেন? কয় সম্ভবত ভারতে আছে। কয় না গো জাদু, আপনি যেতে পারেন নাই, আপনি আটকা পড়ে গেছেন। কি দুর্ভাগ্য! সুপ্রিম কোর্টের একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, তিনি এতটাই দলবাজ ছিলেন যে লজ্জার মাথা খেয়ে তিনি ওখানে বসে রাজনৈতিক হুঙ্কার দিতেন, বিচারকের চেয়ারে বসে। আল্লাহ তাআলা ন্যায় বিচারক। আসল বিচারটা হবে আসরের দিন, কিন্তু দুনিয়ায় আল্লাহ কিছু করেন, নাইলে দুনিয়ার ভারসাম্য রক্ষা হবে না। তাই সামান্য একটু আমরা দেখেছি মাত্র, আসলটা আল্লাহ তাআলার জিম্মায় রয়ে গিয়েছে। এই সমস্ত খুনি সন্ত্রাসী, সকল অপরাধী, এরা রাজনীতিবিদ নয়, এরা দুর্বৃত্ত। এই দুর্বৃত্তদের বিচার বাংলার মাটিতে করতে হবে। প্রত্যেকটা অন্যায়ের অপরাধের বিচার করতে হবে। প্রিয় ভাইরা, জাতিকে এরা 53টি বছর কায়দায় কৌশলে ফ্যাসিজমের মাধ্যমে বিভিন্ন ভাগে বিভক্ত করে রেখেছে। স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, মেজরিটি শক্তি, মাইনরিটি শক্তি, কতভাবে যে এরা ভাগ করেছে এই জাতিকে। কারণ একটা জাতিকে যখন টুকরা টুকরা করা যায় তখন তাদেরকে গোলাম বানানো সহজ হয়। এরা ধরে নিয়েছিল তারা দেশের মালিক আর আমরা সবাই ভাড়াটিয়া। হ্যাঁ, মালিকরাই দেশে আছে, ভাড়াটিয়ারা পালিয়ে গেছে। আমরা 5 তারিখের এই বিশাল নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ উপহার দিলেন এই জাতিকে, সাথে সাথে আমরা জাতিকে, আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম আমরা দেশকে ভালোবাসি, এদেশের মানুষকে ভালোবাসি, অতএব আমাদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশকে তার জায়গায় ফিরিয়ে আনতে সহযোগিতা করুন। আলহামদুলিল্লাহ, জনাব ওবায়দুল কাদের মুখে ভেঙচি কেটে কেটে বলতেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থেকে যায় ভাই সেও আশরাফুল মাখলুকাত খাওয়া বলিয়েন না ভাই। তিনি বলতেন আওয়ামী লীগ ক্ষমতা হারাতে 2 দিনের মাথায় 5 লক্ষ লোককে খুন করা হবে। কে খুন করবে? বিএনপি জামাত খুন করবে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, 5 তারিখের পরে 2 দিনে কি বাংলাদেশে 5 লক্ষ মানুষকে খুন করা হয়েছে? কেন হয়নি? কারণ যাদেরকে তারা দোষ দিত তারা এই দেশকে ভালোবাসে। তাদের কোনো দিদির বাড়ি নাই, তাদের কোনো মাসির বাড়ি নাই, তাদের কোনো স্বামীর বাড়িও নাই। এই দেশই আমাদের প্রিয় বাংলাদেশ। এই দেশ নিয়ে আমরা, আল্লাহ তাআলা এখানে পয়দা করেছেন, গর্বের সাথে এই দেশ নিয়ে আমরা বাঁচতে চাই। তারা দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন হলেও জাতি দায়িত্ব জ্ঞান সম্পন্ন জাতি প্রমাণ দিয়েছে দেশকে, মানুষকে আমরা ভালোবাসি। তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন তারা আমাদের প্রতিবেশী। প্রতিবেশীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনারা শান্তিতে থাকুন, আমরা চাই, আমাদেরকে আপনারা শান্তিতে থাকতে দিন। আপনাদের পাকঘরে কি পাকাবেন আমরা জিজ্ঞাসা করি না, আমাদের পাকঘরে উঁকি মেরে তাকানোর চেষ্টা করবেন না। আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, ভালো, আপনাদের নিজের চেহারা আয়নাতে একটু এর আগে দেখে নেন। আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে হবে না। যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশের মানুষ প্রমাণ দিয়েছে
সমস্ত রাজনৈতিক ধর্মীয় সংগঠন প্রমাণ দিয়েছে, আলিম উলামা প্রমাণ দিয়েছেন। 5 তারিখ থেকে 4 দিন এই দেশে কোনো সরকার ছিল না, অনেক দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। দায়িত্ব নিয়ে আমরা আমাদের ভলান্টিয়ারদেরকে বলেছিলাম, যাও মানুষের পাশে দাঁড়াও। সকল ধর্মাবলম্বীদের উপাসনালয় তার কাছে পবিত্র, তার কাছে সম্মানিত। আজকে আমাদের পক্ষ থেকে তার পাহারা বসাও। বৃষ্টিতে ভিজে রোজে শুকিয়ে একটানা 15 দিন এই গুরু দায়িত্ব তার পালন করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। মাদ্রাসার উস্তাদরা রাস্তায় নেমেছেন, পাহারা দিয়েছেন। ছাত্র রাস্তায় নেমেছে, পাহারা দিয়েছে। সাধারণ জনগণ রাস্তায় নেমেছে, পাহারা দিয়েছে। হাতে হাত ধরে বলেছে, এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা কোনো দুষ্কৃতিকারীকে এখানে কোনো মতলব হাসিল করতে দেব না। প্রিয় ভাইয়েরা, আমরা ঘোষণা করেছি আমাদের দেশে কোনো মেজরিটি মাইনরিটি নাই। আল্লাহ তাআলা যাদেরকে এই দেশের মেহরবানি করে নাগরিক বানিয়েছেন, আমরা সকলে সমান মর্যাদা ভোগ করতে চাই। নাগরিক হিসাবে আমরা সমান অধিকার ভোগ করতে চাই। আমরা এও বলেছি, এটাও আমরা চাই না দেশে একটা পরিবর্তন হলেই বিভিন্ন ধর্মের উপাসনালয়ে পাহারা বসাতে হবে, এটাও চাই না। এমন একটি সামাজিক নিরাপত্তা বলয় আমরা গড়ে তুলতে চাই যেখানে মন্দির, মসজিদ, প্যাগোডা, চার্চ, মঠ কিছুই পাহারা দেওয়ার প্রয়োজন হবে না। মানুষের বিবেক সবকিছুকে পাহারা দেবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, ওরা তো গেল, সবকিছু শেষ করে গেল, কিন্তু আফসোস এই জাতির কেউ কেউ ওদের বদ হাসলতগুলা নিজেরা এখন ধারণ করেছেন। আপনারা ইশারায় বুঝতেই পারেন, কারণ মৌলভীবাজারের মানুষ খুব সতর্ক মানুষ, ভাঙ্গা বলার দরকার নাই। আমি আমার দেশের ওই সমস্ত মানুষকে আহ্বান জানাবো, একটু শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান, মেহেরবানি করে। আমার পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মান দেখান। যে মা 10 মাসের সন্তান কুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, 4 তারিখে সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল, মা আপনি সাংঘাতিক কাজ করেছেন, এই অবুঝ শিশুকে কুলে নিয়ে আপনি কেন এই গুলির সামনে এসেছেন? তিনি বলেছিলেন, সন্তান আমার একটা নয়, এখন রাস্তায় যত যুবক যুবতী আছে সবগুলো আমার সন্তান। সুতরাং ওই সন্তানদের প্রতি সংহতি জানাতে আমি এখানে এসেছি। বন্ধু সাংবাদিক আবার প্রশ্ন করেছে, যদি